ফিজা আর চোখে শাশুড়ির দিকে তাকায়, যে আপাতত ডিম ভাজতে ব্যস্ত। গায়ে খয়েরি রঙের একটা জামদানি শাড়ি জড়িয়ে আছে, ফর্সা শরীরে বেশ চমৎকার মানিয়েছে সেই রং। কাপড় পরার স্টাইল বেশ নজর কাড়া, সাথে মানুষটাও এক দেখায় যে কেউ বলে দিবে বেশ শৌখিন মানুষ তিনি। দেখলে মনে হয় না এক এক করে 3 সন্তানের জননী তিনি। বয়সের একটা ছাপ মুখে পড়েছে যদিও। ফিজার শ্বশুরের পাশে দাঁড়িয়ে খিচুড়ি রান্না দেখে এই মানুষগুলো তাকে নিজের মেয়ের চেয়েও বেশি প্রায়োরিটি দেয়। মিষ্টিকে আজ কত মাস হলো হোস্টেলে রেখে দিয়েছে সামনে এসএসসি দিবে বলে। পড়ালেখা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় তারা। বাবার বিশাল ধন দৌলত আছে তো কি হয়েছে, আত্মনির্ভরশীল হতে হবে, পরনির্ভরশীল হয়ে থাকা যাবে না। তাছাড়া বাবা মায়ের মতো করে কেউ রাখে না। আল্লাহ না করুক ভবিষ্যতে কোনো অঘটন ঘটলে একাডেমিক কোনো সার্টিফিকেট থাকলেও নিজের জন্য কিছু করা যাবে। তবে ফিজা ঠিক করলো আবরাজ ফিরলে এবার গিয়ে মিষ্টিকে বাড়ি নিয়ে আসতে বলবে। দুপুরের রান্না বান্না শেষে ফিজা বাদে সবাই গোসল দিতে গেল। ফিজা কাজের লোকের হাতে হাতে খাবার টেবিলে গুছিয়ে নিচ্ছে, তখন বাড়ির কলিং বেল বাজল। ফিজা গেল। সদর দরজা খুলতেই আব্রাহামের দেখা পেল। বৃষ্টি মাথায় বাড়ি এসেছে, অল্প একটু ভিজে গিয়েছে হয়তো গাড়ি থেকে নেমে এই পথটা আসার সময়। ফিজা হাসি হাসি মুখে আব্রাহামকে বলল, ফ্রেশ হয়ে খেতে চলে আসো, আব্বু নিজে আজকে রান্না করেছেন। ওয়াও, তাহলে দারুণ কিছু হবে। আচ্ছা 10 মিনিটে আসছে। আব্রাহামের দেওয়া শাড়িগুলো একটা পরার জন্য মনটা আকুপাকু করছিল, তবে যার জন্য পরবে সেই তো বাড়ি নেই। ফিজা মন খারাপ করে শাড়িগুলো নেড়েচেড়ে দেখতে গিয়ে মনে হলো শাড়ির এখানে কম আছে। বেশ চিন্তায় পড়ল। যেই আলমারিটা প্রায় সম্পূর্ণটা শাড়ি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল সেখানে এখন হাতে গোনা 20টা শাড়িও নেই। চিন্তায় অস্থির হয়ে এদিকে ওদিকে ওয়ার্ড্রপের সব জায়গায় দেখলো, কিন্তু নেই। মেয়েটা এবার কেঁদে ফেললো। একবার শাড়ি দিল, সব পুড়ে গেল, আবার দিল, এখন সেগুলো হারিয়ে গেল। তার সাথে কেন এমনটা হচ্ছে? আবরাজকে বার কয়েক কল করলো, কিন্তু ফোন বন্ধ। ফ্লোরে হাঁটু গেড়ে বসে হাঁটুর ভাঁজে মুখ গুজে কাঁদতে লাগলো মেয়েটা। প্রায় আধ ঘন্টা পর শাশুড়ির ডাকাডাকিতে সে কান্না বন্ধ করলো। নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। শাওয়ার সকালে নেওয়া হয়েছে, তাই শুধু ড্রেস চেঞ্জ করে নিচে এলো। হঠাৎ মেয়েটার চোখ মুখ ফুলে গিয়েছে। ইলা বেগম বেশ চিন্তিত হলেন। আবার কিছু হলো কি মেয়েটার? জিজ্ঞাসা করলেও ফিজা কিছুই বলল না। আব্রাহাম আসার পরই খাবার খেতে বসলো সবাই। রান্না দারুণ হয়েছে, সবাই প্রশংসা করলো মিলন খানের। আব্রাহামের বাবার সাথে তেমন ফ্রি নয়, তবে মায়ের সাথে যথেষ্ট ফ্রি, তাই মাকে আগে বলল, আম্মু, মেহরিনের অনার্স ফাইনাল ইয়ারে ফাইনাল এক্সাম খুব বেশি দূরে না। আব্রাহামের কথা মন দিয়ে শুনলেন ইলা বেগম এবং মিলন খান। ছেলের কথার ইঙ্গিত বুঝেন। মিলন খান খাবার খাওয়ার প্রায় শেষ। ইলা বেগম স্বামীর দিকে একবার তাকিয়ে ছেলের দিকে তাকালো, ফের বলল, এক্সামটা দিয়ে নিক, মাস্টারও করে নেবে না হয়। আব্রাহাম মায়ের কথায় বেশ অসন্তুষ্ট। সে বোঝাতে চাচ্ছে কি আর মা তার বুঝছে কি। সে বউ আনতে চাচ্ছে আর মা বউ না আনার বুদ্ধি দিচ্ছে। বড়ই আহত হলো সে, বলল, সে তো করতে হবে। তো অনার্স এক্সামের পর গিয়ে তাহলে আমরা মেহরিনকে নিয়ে আসবো, যেহেতু এক্সাম। এখন বিয়ে শাদী দখল, মেয়েটার রেজাল্ট খারাপ হতে পারে। আব্রাহাম কথা শেষ করার সঙ্গে সঙ্গে মিলন খান বলে উঠল। আব্রাহামের বিষম লেগে গেল। সবেমাত্র সে খিচুড়ি মুখে দিয়েছিল, খাবার তালুতে উঠে গেল। কাশি শুরু হলো আচমকায়। ফিজা ভদ্রতার সহিত পানির গ্লাস দিল। ইলা বেগম অস্থির হলেন বটে। আব্রাহাম পানি খেয়ে খাবার প্লেট ঠেলে দিল। তার খাবার রুচি পোস্টমর্টেম করতে তার বাবার কথাই যথেষ্ট ছিল। সে কিছু না বলেই উঠে চলে গেল। মিলন খান থতমত মুখে তখনও খাবার খাচ্ছে। ইলা বেগম স্বামীর এমন স্বাভাবিক ভাবসাব দেখে আশ্চর্য হলো, বলল,
ছেলেটা অন্য কিছু বোঝাতে চাচ্ছিল, আপনি বেশি বোঝেন। এখন হলো তো, আবার কয়দিন না খেয়ে থাকবে কে জানে। আল্লাহ, আমার হয়েছে যত জ্বালা। বলতে বলতে তিনিও খাবার ছেড়ে উঠে গেল। মিলন খানও পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে রুমের দিকে গেল। ফিজা অবাক হলো, আবার না খেয়ে থাকবে নাকি? আগেও কি এমন করেছে? কই, ফিজা তো দেখেনি। মনে প্রশ্ন এলেও মুখে কিছু বলল না ফিজা। সবাই মোটামুটি খেয়েছে। ফিজাও খাবার শেষে রুমে চলে গেল। আবরাজের জন্য অপেক্ষায় আছে সাব্বির, আব্রাহাম। আবহাওয়া খারাপ হওয়ার ফলে কয়েক ঘন্টা সময় বেশি লেগেছে। সকালে এসে পৌঁছানোর কথা থাকলেও সেই আশা এসে পৌঁছালো সন্ধ্যায়। আব্রাহাম ভাইকে দেখে বেশ খুশি। নিশ্চয়ই জুনায়েদ এবার নিজের যোগ্য শাস্তি পাবে। গাড়িতে বসে আবরাজকে বড্ড ক্লান্ত দেখালো। শরীর ছেড়ে সিটে চোখ বন্ধ করে শুয়ে রইল। সেভাবে থেকে আব্রাহামকে জিজ্ঞেস করলো, বাড়ি যাবে আমার সাথে? আব্রাহাম আমতা আমতা করলো, উত্তর দিতে পারল না। তবে ঘাড় নেড়ে না বলল। আবরাজ তখন তাকিয়েছে মাত্র ভাইয়ের দিকে। আব্রাহামের মুখ কেমন শুকনো দেখাচ্ছে। ভ্রু কুঁচকে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? এনি প্রবলেম? আব্রাহাম অপ্রস্তুত হলো। তবে ভাইয়ের কাছে না বললে লাভ কিছুই হবে না। মেহেরিনকে নিয়ে আসার জন্য হঠাৎ মনটা কেমন উতলা হচ্ছে আজ। মনে মনে অপ্রস্তুত থাকলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠল, ভাইয়া, আব্বুকে বলো না ওকে যেন তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আন্টির সাথে কথা বলে। ওকে, এটা কেমন সমর্থন? ভ্রু জোড়া বেশ কুঁচে এলো। বিরক্ত হলো কিছুটা, বলল, ঠিক আছে, কথা বলে নেব আমি। আবরাজ জানে ভাই ঠিক ম্যানেজ করে ফেলবে। ইচ্ছে করলো একবার জড়িয়ে ধরতে ভাইকে। তবে তাদের মধ্যে সম্পর্ক তেমন স্বাভাবিক না হওয়াতে সেটা আর করার মতো সাহস হলো না। ইগো তো একটু আছেই বটে। তাই চুপ করে খুশি চেপে বসে রইল। বাড়িতে ফিরে আবরাজ একবার ভাবলো আগে জুনায়েদের সাথে সাক্ষাৎ করবে। তবে পরক্ষণেই সেই চিন্তা বাদ দিল। বউকে দেখা বেশি জরুরি মনে হচ্ছে তার কাছে। তাই বাড়ির দিকে এগোলো। লিভিং রুমে উপস্থিত হতেই চমৎকার একখানা মুহূর্তের সাক্ষী হলো সে। বাবা মা বউ তিনজনে মিলে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে ব্যস্ত আছে। বাহারি খাবারে সজ্জিত টেবিল। সবাই জানতো না আবরাজ আসবে। সাব্বির জানিয়েছিল বিকেলে। তখন থেকে সবার আয়োজন শুরু। সাব্বির লাগেজ রেখে গার্ডদের নিয়ে ফিরে যাচ্ছিল তখন ইলা বেগম ডাকলো ওকে, বলল, রাতের ডিনারটা করে যাও সাব্বির। সাব্বির ফিরে এলো। ইলা বেগমের সামনে দাঁড়িয়ে বেশ নমনীয় স্বরে বলে উঠল, আসলে ম্যাডাম, ফাতিহা একা আছে, শরীরটাও বেশি ভালো নয়, একটু তাড়াতাড়ি ফিরতে চাইছিলাম। আবরাজ ভ্রু কুঁচকে নিল। আর সাব্বির তেমন কথাও বলেনি তার সাথে। কারণটা এতক্ষণে বুঝতে পারে সে। ইলা বেগম একজন বুয়াকে খাবার বক্সে করে দিতে বলল। সাব্বির না করলো না। না করে লাভও নেই। আবরাজ নিজের রুমে যাওয়ার আগে বলল, সাবধানে যাও, ফিরে আপডেট জানিও। যদি বেশি খারাপ হয় ডক্টর দেখিয়ে এখানে নিয়ে চলে এসো। একা ফ্ল্যাটে রাখতে হবে না। সাব্বির মাথা নাড়ে। এখানে তারা প্রায় থাকতো আগে। সাব্বির কোথাও গেলে ফাতিহাকে এখানে রেখে যেত। তাই তেমন অস্বাভাবিক নয় এই কথা। তাদের মধ্যে সম্পর্ক তো তেমন হয়ে গিয়েছে। আবরাজ খানের সাথে কাজ করার এত বছরে সবাই তাকে খানবাড়ির একজন সদস্য বলেই সব সময় গণ্য করে। আবরাজ রুমে যাওয়ার পরপরই ফিজাকে ইলা বেগম তাড়া দিল রুমে যাওয়ার জন্য। কতদিন পর এসেছে ছেলেটা। ফিজার শাশুড়ির কথা মতো রুমে এলো। আবরাজ রুমে নেই, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, কথা বলছিল কারো সাথে। ফিজার উপস্থিত টের পেয়ে কল কেটে দিল। ফোনটা সেখানে থাকা ছোট টেবিলের উপরে রেখে নিজের গায়ের স্যুটের নিচের দিকের বাটন খুলতে খুলতে এগিয়ে এলো ফিজার দিকে। ফিজার তখনও থতমত মুখে দাঁড়িয়ে। কার সাথে কথা বলছিল এটা নিয়ে তার মাথা ব্যথা নেই। কিন্তু সে আসামাত্র কল কেটে দিল কেন? সে কি বাহিরের কেউ? আবরাজ ফিজার মুখে ফু দেওয়াতে ভাবনা থেকে বাস্তবে ফিরল মেয়েটা। ভারী আক্ষি পলক তুলে চাইল সুদর্শন পুরুষটার দিকে। গালে খোঁচা খোঁচা দাড়ি পুরুষটার সৌন্দর্য যেন আরো বাড়িয়েছে বইকি কমেনি। আবরাজ আচমকাই ফিজার দেহটা আগলে নিল, বুকের মধ্যে চেপে ধরে নিল। প্রশান্তি এলো বুকে, অস্থিরতা কমে গেল। টানা 11 দিনের ক্লান্তি গ্লানি বোধটুকু তার উড়ে গেল। আবরাজ ফিজাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে স্লো ভয়েসে বলল, তুমি জানো সুগন্ধি ফুল, তোমার কাছে এলে মনে হয় দুনিয়ার সব ঝড় থেমে গেছে। তোমার
একটা ছোঁয়াতেই আমার সব ক্লান্তি, সব দুঃখ মুছে যায়। তোমার গন্ধ, নিঃশ্বাস, উষ্ণতা, এই সবটাই আমার বেঁচে থাকার কারণ হয়ে যাচ্ছে। দুনিয়ার সব ক্লান্তি, সব ভয় তোমার কাছে, তোমার ছোঁয়া পেয়ে সব হারিয়ে গেল। এমন মনে হচ্ছে তুমি না থাকলে আমার সমস্ত লড়াই বৃথা। আমি যেন অসম্পূর্ণ, ভীষণ অসম্পূর্ণ। ডিড আই ফল ইন লাভ উইথ ইউ? আবরাজের এক একটা কথা যেন বুকের ভেতরে ঝড় তুলে ফিজার। শুধু চোখ বন্ধ করে আবরাজের বুকের মধ্যে আরও একটু সেদিয়ে গেল। আবরাজের বুকের স্পন্দনে নিজের প্রাণ মিশিয়ে দিচ্ছিল। চোখ বন্ধ করে শুধু অনুভব করছিল। তারপর খুব শান্তে আবরাজের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমার জন্য আপনার হৃদয়ে এতটুকু জায়গা এনাফ আবরাজ। আবরাজ ফিজার একটা হাত টেনে নিজের শার্টের ভেতরে দিয়ে বুকের উপর দিয়ে রাখলো। অস্বাভাবিকভাবে পুরুষটার হার্টবিট ফাস্ট চলছে। ফিজা এবার মাথা তুলে আবরাজের দিকে চাইল। মানুষটার চোখে কিছু পাওয়ার তীব্র নেশা। ফিজা নিজের হাতটা আলগোছে সরিয়ে আনলো, 2 কদম পেছনে চলে এলো। পেছনের দেওয়ালের সাথে লাগানো ছোট্ট একটা বুক সেলফ, সেটাতে আর একটুর জন্য ধাক্কা খেতে খেতে বাসে। আবরাজ এগিয়ে আসে। ফিজা এলোমেলো দৃষ্টি ফেলে। অনেক সময় হয়েছে তারা ওপরে এসেছে, নিচে যেতে হবে। তবে আবরাজের মতিগতি যেন ভিন্ন। ফিজা বুঝতে পারে। এর মধ্যে আবরাজ 1 কদম ফিজার নিকটে এসে দাঁড়ালো। নিজের বাঁ হাত ফিজার ঘাড় সহ গালে রাখলো। নিজের মুখে এগিয়ে অধরের দিকে অগ্রসর হয়। এক টানে মেয়েটাকে ঘনিষ্ঠ করে নিজের সঙ্গে। একটা হাতের অবাধ্য বিচরণ চলে ফিজার পেটে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠে মেয়েটা। যখনই 2 জোড়া ওষ্ঠদ্বয় ছুঁই ছুঁই করে তৎক্ষণাৎ ফিজার মুখটা ঘুরিয়ে নিল। অবাক হতভম্ব হয় সামনের পুরুষ। বাঁকা হয়ে শান্ত দৃষ্টিতে চাইল ফিজার মুখের দিকে। ফিজার নিজের ওষ্ঠদ্বয় মুখের ভেতর পুরে নিয়েছে, যা দেখে ভ্রু কুঁচকে আসে আবরাজের। ফিজা জানে আবরাজ খানকে একটু আশকারা দেওয়ার মানেই এই মুহূর্তে দিন দুনিয়া ভুলে যাওয়া। যেই একরোখা জেদি মানুষ, দেখা গেল যতক্ষণ না নিজের খায়েশ মিটাবে ততক্ষণ সে ছাড়বে না। এদিকে নিচে যেতে হবে। ফিজার ভাবনার মাঝেই আবরাজ জিজ্ঞেস করলো, হোয়াটস রং? নিচে যেতে হবে। আই ওয়ান্ট এ কিস রাইট নাও। বলতে বলতে ফিজার মুখটা 2 হাতে নিজের হাতের আঁচলে নিয়ে নিল। ফিজা এবার যেন হতভম্ব। একটু আগের আবরাজ খানের সাথে যেন এই আবরাজের কোনো মিল নেই। ফিজা বাধা দেওয়ার আগেই একজন সার্ভেন্ট রুমের বাইরে থেকে ডেকে উঠল। আবরাজ শক্ত চক্ষু নিয়ে ব্যালকনি থেকে রুমের দিকে তাকালো। পরপরই ফিজাকে ছেড়ে দিয়ে পেছনের বুক সেলফটা হঠাৎ খুব জোরে হাতে ধাক্কা দিল। বইগুলো কিছু নিচে পড়লো তো কিছু নড়ে চড়ে আবার স্থানে বসে রইল। ফিজা বিস্ময় চোখে তাকিয়ে রইল আবরাজের দিকে। আবরাজ টাইটা কোনো রকম গলা থেকে প্যাঁচ খুলে ছুঁড়ে ফেলে দিল। ফিজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রাগে পুরুষটার চোখ লাল হয়েছে। ভীষণ অসন্তুষ্ট দেখালো মানুষটাকে। ফিজার উপর রাগ যেন বুক সেলফে ঝেড়ে গেল। আবরাজ রুমে এসে ওয়াশরুমে চলে গেল। ফিজা তখন দাঁড়িয়ে। সার্ভেন্টের দ্বিতীয়বার ডাক পেতে সে বইগুলো সেলফে গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে এলো। মেয়েটার চোখে পানি টলমল করছে। বাথটবে বসে আছে আবরাজ। সাদা রঙের শার্টটা ভিজে জুবুথুবু অবস্থা, গোছানো চুল এলোমেলো। তবুও কি ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে এই পুরুষকে। আবরাজ পাশের ছোট্ট একটা পাত্র থেকে কিছু গোলাপের পাপড়ি তুলে নেয়। মুঠোয় করে নাকের সামনে ধরতেই নাসারন্ধ্রে পৌঁছায় ফুলের তীব্র সুগন্ধি। আবরাজ চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টানল। আগে যে মানুষটার ফুলের ঘ্রাণ ছিল অপছন্দের, সেই ফুলের গন্ধই এখন তার অতি প্রিয়। আবরাজ ফুলগুলো পানিতে ফেলতে লাগলো আস্তে আস্তে, আর স্লো ভয়েসে বলতে লাগলো, আবরাজ খানের ফুল এবং ফুলের গন্ধ অপ্রিয়, বাট তুমি এবং তোমার শরীর থেকে আসা স্মেল আবরাজ খানের অতি প্রিয় সুগন্ধি ফুল। আব্রাহাম নেই ডিনার টেবিলে। ভ্রু কুঁচকে এলো ফিজার। ইলা বেগম জানালো সে কোথাও একটা গিয়েছে, রাতে ফিরবে না। ব্যাপারটা তেমন কেউই পাত্তা দিল না। খাবার শেষে যখন আবরাজ ফিজা দুজনেই রুমে ফিরে এলো, আবরাজ তখন নিজের একটা লাগেজ থেকে কিছু বের করছে। ফিজা রাতের কিছু প্রসাধনী হাতে পায়ে লাগাতে ব্যস্ত। আবরাজ কি করছে মেয়েটার সেদিকে একদম খেয়াল নেই। শাড়ির জন্য
তার মন খারাপ প্রচণ্ড। সেখানে আবরাজের ব্যবহার বরাবরই তাকে অনেক নেগেটিভ কিছু ভাবাতে বাধ্য করছে। তবুও কথা বলতে হবে, জানাতে হবে শাড়িগুলো নেই। তাই মিনমিন করে বলল, শুন না, শাড়িগুলো কম আছে, কোথায় গেল বুঝতে পারছি না। আবরাজের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ফিজা কিছু সময় অপেক্ষা করলো, ভাবলো আবরাজ বুঝি কিছু বলবে, কিন্তু কিছুই হলো না। আবরাজ নিজের মতো করে কাজে ব্যস্ত। ফিজা বেশ অবাক হলো, মনে মনে কষ্টও পেল। এভাবে এমন কেন করছে? তাহলে কি শুধু ফিজা এই মানুষটার চোখে সৌন্দর্যের জন্য রয়েছে? মনে কি জায়গা পায়নি? ফিজা নিজের উপর বিরক্ত হলো। এতটা এক্সপ্রেশন সে কিভাবে রাখে? চোখের জল আড়াল করে মেয়েটা তপ্ত শ্বাস ফেলল। এরপর বিছানায় দিকে এগিয়ে গেল। যেই মানুষটা নিজের সন্তান হারানোর একদিন পর স্ত্রীকে ফেলে কাজের জন্য ছুটতে পারে সেই সুদূর জার্মানিতে, সেই পুরুষ কিভাবে মনের কথা বুঝবে? ফিজার হিসাবটা মিলছে না। একবার খারাপটা মনে পড়ছে তো আরেকবার ভালোটা। সে কোনটা ধরবে? মেয়েটার ভাবনায় এতই বিভোর যে কখন যে আবরাজ এসে তার কাছে দাঁড়িয়ে আছে সে টেরও পেল না। বালিশটা ঠিক করে যখন শোয়ার জন্য বিছানায় বসবে তখনই নিজেকে শূন্য অনুভব করলো। চমকে উঠে হাত দিয়ে খামচে ধরল সামনের মানুষটাকে। সামনের পুরুষের ঘাড়ে আছর পড়ল সেই খামচিতে। আবরাজ নিজের ঠোঁটে এক পাশ দাঁত দ্বারা চেপে ধরল, বলল, আমার টি শার্ট নষ্ট করবে না সুগন্ধি ফুল। ফিজা আবরাজের মুখের দিকে একবার তাকিয়ে আবার ঘাড়ের দিকে তাকালো। গলার দিকে সে খামচে ধরে আছে, টি শার্ট মুছতে গিয়েছে, যা দেখে দ্রুত হাত সরিয়ে নিল। আবরাজ আস্তে ধীরে হাঁটে। ফিজা চুপ করে থাকে। আবরাজ সোফাটার ডান দিকে গিয়ে ড্রেসিং টেবিলের বাঁ দিকে দাঁড়ালো। সেখানে সামনে রয়েছে দেওয়াল। ভাবুক হলো ফিজা, দেওয়ালের সামনে এসে কেন দাঁড়ালো? ফিজা ভ্রু জোড়া কুঁচকে বলে উঠল, 11 দিনের সব অ্যালকোহলের নেশা কি আজ ধরলো? আবরাজ অদ্ভুতভাবে মুচকি হাসলো। পাটা সামনে একটু উঁচু করে দেওয়ালে লাগাতেই এটা খুলে দুপাশে চলে গেল। দরজা দেখে ফিজা হতভম্ব হয়ে গেল। আশ্চর্যের চরম পর্যায়ে বেচারি। ঠোঁটটা অটোমেটিক প্রসারিত হলো। আবরাজ আর চোখে তাকে মুচকি হেসে রুমের ভেতরে চলে গেল। রুমের ভেতরের সৌন্দর্য দেখে ফিজা মুগ্ধ হলো। আবরাজ ওকে কোলে করে নামিয়ে নিচে এক পাশে দাঁড়িয়ে পড়ল। ফিজা মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। থতমত খেয়ে শুধু দাঁড়িয়ে রইল। তার শাড়ি রয়েছে এখানে, পুরো একটা শাড়ির দোকান যেন। আবার নতুন কিছু অ্যাড হয়েছে, শাড়ি, জুতো, ব্যাগ, চুড়ি, কানের দুল, সব রকম কসমেটিক মেয়েদের। পর্দা দিয়ে ঢেকে রাখা কিছু একটা দেখে ফিজা একটু এগিয়ে এলো। সাদা পর্দাটা সরিয়ে দিতেই ড্রেসিং টেবিলটায় আবরাজ খানের প্রতিবিম্ব এক পাশে দেখা গেল, অন্য পাশে ফিজা। আবরাজের প্রতিবিম্বর দিকে তাকে ফিজা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এসব কখন করলেন? অনেক দিন আগে। আবরাজ কথা বলতে বলতে এগিয়ে আসে, ফিজার পেছনে এসে থামলো। ড্রেসিং টেবিলের ওপর কালো কাপড়ে ঢাকা একটা বক্স। কিসের বক্স হতে পারে? কাপড় সরাতে চোখে পড়ল নেকলেসের বক্স এটা। ফিজা এবার নিজের বিস্ময় প্রকাশ করেই ফেলল। অস্পষ্ট মুখ দিয়ে বেরিয়ে আসে, আবরাজ? ইয়েস মিসেস আবরাজ। আবরাজ ফিজার কাঁধে থুতনি ঠেকে স্লো ভয়েসে জবাব দিল। দু হাতে মেয়েটার কাঁধ জড়িয়ে ধরেছিল। ডান হাতটা বাড়িয়ে বক্সটা থেকে আগের নেকলেসটা তুলে নিল। ফিজা এটার সৌন্দর্য দেখে মুগ্ধ হলো। কি সুন্দর ছোট ছোট ডায়মন্ড বসিয়ে কাজ করা নর্মাল একটা নেকলেস। ফিজা জানে এটার দাম অনেক, তবু আবার বলল, এটার দাম তো অনেক। আবরাজ বইয়ের চুলগুলো কাঁধ থেকে সরিয়ে দিল। খুব সাবধানে গলায় পরিয়ে দিল নেকলেসটা। জল জল করে ফিজার ফর্সা চামড়ায়। সুন্দর রমণীর গলা আকর্ষণীয় হয়ে ওঠে আরও কয়েক গুণ। আবরাজ পেছন দিকে টুপস করে চেন খুলে পিঠের দিকে চুমু খেলো বইয়ের। ফিজা চোখ বন্ধ করে নিল। আবরাজ পেছন থেকে মেয়েটার কোমর পেঁচিয়ে ধরল দু হাতে। পেটের উপর হাত রাখলো তাড়াতাড়ি ভাবে। নিজের সঙ্গে ঘনিষ্ঠ করলো সম্পূর্ণ। গলার দিকে মুখ গুজে ফিসফিস করে বলল, মানি ডাজন্ট ম্যাটার, বাট ইয়োর হ্যাপিনেস ইজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ওয়ার্ল্ড টু মি। ফিজার সঙ্গে সঙ্গে চোখ খুলে আবরাজের দিকে চাইল। ঝট করে ঘুরে দাঁড়িয়ে জড়িয়ে ধরল পুরুষটাকে। বুকের ভেতর অশান্তি, মাথায় চলতে থাকা দ্বিধাদ্বন্দ্ব সব উড়ে গেল।
প্রশান্তিতে ভরে গেল মন। দুঃখ ভুলতে সময় লাগে কিংবা কখনো সেটাও ভুলাও সম্ভব না, কিন্তু অভিমান ভোলাতে প্রিয় মানুষটার একটু ভালোবাসা, একটু যত্ন, একটু আদর আর একটুখানি প্রায়োরিটি, আর কি চাই। ভালোবাসার পাগল মানুষগুলো এতেই ভীষণ খুশি। ফিজার রুমটা ঘুরঘুর করে দেখতে লাগলো। কত যত্ন করে যে এগুলো সাজানো হয়েছে জিনিসগুলো দেখেই বোঝা যাচ্ছে। ফিজা এক মুঠো চুড়ি হাতে নিল, সেগুলো আবরাজের হাতে দিয়ে নিজের হাত সামনে রাখলো। আবরাজ যত্ন করে বউয়ের হাতে চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। ফর্সা চিকন হাতে সাদা পাথরের চুড়ি জোড়া দারুণ আকর্ষণীয় হয়ে উঠল হাতখানা। ফিজা হাতের দিকে তাকিয়ে থেকে বলে উঠল,